একদিন সকালবেলা মাইসা তার চাচাতো বোন মিলিদের বাড়িতে খেলাধুলা করছিল। তখন মিলির মা শামিমা বাইরে এসে বলে, মা মিলি, আমি তোর জন্য খিচুড়ি রান্না করেছি, আয় মা, খাবি আয়। কিন্তু মা, আমি তো মাইসার সাথে খেলা করছি। তুমি যাও, আমি একটু পরে যাব। তুমি যাও, আমি একটু পরে খাবো। সারাদিন তো শুধু খেলা খেলা আর খেলা, তাই না মাইশা? তোর জন্য আমার মেয়েটাও এখন খেলা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আগে তবু আমার সব কথা শুনতো, তোর সাথে মিশে এখন তোর মতোই হয়ে গেছে, আমার একটা কথাও শোনে না। যা তুই বাড়িতে যা, আর মিলি তুমি তাড়াতাড়ি খেতে এসো। চাচি, আমারও খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। আমিও মিলির সাথে খিচুড়ি খাবো। তোকে খিচুড়ি খেতে হবে না, এমনিতেই অল্প একটু রান্না করেছি। তুই বাড়িতে গিয়ে তোর মাকে বলিস তোকে খিচুড়ি রান্না করে দেবে। যেটাই দেখবি সেটাই তোকে খেতে দিতে হবে নাকি? আমার মেয়ের খাবারের উপর সবসময় তুই নজর দিস। যা বাড়িতে যা। মা, মাইসা যখন খেতে চাইছে, দাও না একটু খেতে ওকে। তুমি চুপ করো মিলি, যাও ঘরে গিয়ে খেতে বসো। তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? একটুখানি খিচুড়িই তো রান্না করেছি, ওকে খেতে দিলে তুমি কি খাবে? যতটুকুই হোক না কেন মা, আমরা দু বোন শেয়ার করে খাবো। তাছাড়া একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারি না, আমি যখন বড় আম্মুদের বাড়িতে যাই তখন তো বড় আম্মু আমাকে অনেক আদর করে, ঘরে যা থাকে তাই খেতে দেয় মা। তাহলে তোমরা কেন মাইসার সাথে এরকম খারাপ ব্যবহার করো? এতদিন ধরে আমি তোমাকে এইসব শিখিয়েছি? বড়দের মুখে মুখে তর্ক করছো? সব কিছু এই মাইশাটার জন্য হয়েছে। তোমাকে আমি কতবার করে বলেছি এইসব মিডিল ক্লাস বাচ্চাদের সাথে মিশবে না, তবুও তুমি ওদের সাথে মিশে ওদের মতোই হয়ে গেছো। কি ব্যাপার মাইশা, তুমি না মাদ্রাসায় পড়ো? তোমাদের মাদ্রাসায় কি এগুলাই শেখায় যে বড়রা কোনো আদেশ করলে সেগুলো অমান্য করে সেখানে বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকতে হবে? আমি তোমাকে বলেছি না বাসায় যাও। চাচির ধমক খেয়ে মাইসা আর এক মুহূর্তও দেরি না করে মন খারাপ করে বাসায় ফিরে আসে। এসে দেখে তার মা রান্না করছে। কি হয়েছে মাইসা, তোমার মুখটা এরকম ভার হয়ে আছে কেন মা? কেউ কি তোমাকে কিছু বলেছে? আম্মু, আমার না খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। তুমি কি আমাকে একটু খিচুড়ি রান্না করে দিবে? খিচুড়ি রান্না করার মতো তেমন কোনো উপকরণ তো ঘরে নেই মা। আজকে আলু ভর্তা আর ভাত রান্না করেছি, কষ্ট করে এগুলোই খেয়ে নাও। তোমার চাচি আমাকে নকশি কাঁথা সেলাই করতে দিয়েছিল আর বলেছে নকশি কাঁথা সেলাই করে দিলে 200 টাকা দেবে। কালকে আমি তোমার চাচিকে কাঁথাটা দিয়ে আসবো, আর টাকা পেলে তোমার জন্য অবশ্যই খিচুড়ি রান্না করবো মা। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো মা, তুমি কার বাসায় খিচুড়ি রান্না করা দেখেছো? চাচি রান্না করেছিল মা। আমি চাচির কাছে খিচুড়ি চেয়েছিলাম বলে চাচি আমাকে অনেক বকা দিয়েছে, অনেক বাজে কথা বলেছে। তাই আমি সেখান থেকে চলে এসেছি মা। কিন্তু আমি তো তোমাকে নিষেধ করেছিলাম মাইসা, কারো খাওয়া দাওয়ার সময় সেখানে থাকতে নেই। তবুও তুমি কেন গিয়েছো সেখানে? তুমি জানো না তোমার চাচারা আমাদের পছন্দ করেন না? তোমার বাবা সামান্য মসজিদের ইমাম আর তোমার চাচা মস্ত বড় ব্যারিস্টার, তাদের সাথে কি আর আমাদের যায় মা? তুমি আর কাল থেকে ওদের বাড়িতে যেও না সোনা, কারণ তোমার চাচি এসব একদম পছন্দ করেন না। পারলে তুমি মিলিকে বলবে আমাদের বাড়িতে এসে খেলা করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। পরের দিন সকালে রেহানা নকশি কাঁথা সেলাই করে শামিমাদের বাড়িতে যায়। শামিমা, বাড়িতে আছো? শামিমা, আমি তোমার বড় ভাবি, তোমার নকশি কাঁথাটা নিয়ে এসেছি, দরজাটা খোলো, বাড়িতে আছো? আরে ভাবি, আস্তে কথা বলো, এত জোরে রাখছো কেন? একটু আগে মিলির বাবা ঘুমিয়েছে, তোমার এমন চিৎকার শুনে মানুষটা উঠে পড়বে। যাই হোক, কি হয়েছে সেটা বলো। আসলে বোন, তোমার নকশি কাঁথা সেলাই করা হয়ে গেছে, তাই নিয়ে এসেছি, এই নাও। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এরপর শামিমা ঘর থেকে কিছু টাকা এনে রেহানাকে দেয়। এ কি বোন, এত কম টাকা কেন? তুমি তো বলেছিলে কাঁথা সেলাই করে দিলে 200 টাকা দেবে, তাহলে এখন মাত্র এই কটা টাকা কেন দিচ্ছ? যদি কিছু মনে না করো, আমাকে পুরো টাকাটাই দাও বোন। আমাদের বাড়িতে আজকে যে কোনো বাজার নেই, তাছাড়া তুমি তো জানোই তোমার ভাই আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিয়েছে, আর আমি সামান্য নকশি কাঁথা সেলাই করে আর কিছু হাঁস মুরগি পালন করে এই সংসারটা দেখাশোনা করি। দিয়ে দাও বোন। কেন ভাবি, তুমি তো আমাদের লোক, তোমাকে যদি টাকা না দিই তবুও তোমার কিছু মনে করার কথা না। আর তুমি কিনা 200 টাকার জন্য জীবন ছেড়ে দিয়েছো।
এভাবে কেন বলছো বোন? আমি তো এর আগেও তোমাকে তিনটা কাঁথা ফ্রিতেই সেলাই করে দিয়েছি, শুধুমাত্র নিজের লোক বলে। আর এবার তো তুমি আমাকে নিজেই টাকা দিতে চেয়েছিলে। তুমি যদি নাই দেবে তাহলে আমাকে অযথা কেন কথা দিয়েছিলে? প্রথমেই বলে দিতে পারতে যে কোনো টাকা আমাকে দেবে না, তাহলে আমি হয়তো অন্য কারো কাঁথা সেলাই করে কিছু টাকা রোজগার করতাম। শোনো ভাবি, যেটা দিয়েছি সেটা নিয়ে খুশি থাকো। এর বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না। আমাকে পার্লারে যেতে হবে, তার জন্য তো আমার আরও অনেক টাকা লাগবে। তোমাকে সব টাকা দিয়ে দিলে আমি চলবো কি দিয়ে? যাই হোক, এখন তুমি যাও, আমার অনেক কাজ আছে। অন্যদিকে রেহানা ওই সামান্য কিছু টাকা নিয়েই দোকান থেকে খিচুড়ি বানানোর উপকরণ নিয়ে বাড়িতে আসে আর মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে থাকে। মাশাল্লাহ, খিচুড়ির কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। মা, খিচুড়ি হতে আর কতক্ষণ লাগবে? সবে তো মাত্র রান্না শুরু করেছি মা, একটু তো সময় লাগবেই। সে যাই হোক, জোহরের আজান দিয়েছে, তুমি যাও মা, নামাজ পড়ে আসো, ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে। মায়ের কথা মতো মাইসা সালাত আদায় করতে চলে যায়, আর এদিকে রেহানা রান্না বান্না শেষ করে খাবার পরিবেশন করে। ঠিক তখনই মাইসার বাবা চলে আসে। আসসালামু আলাইকুম আপু, আপনি এতদিন পর এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, কি আর করব বলো, মসজিদে অনেক ছাত্র আছে যারা আমার কাছে ইসলামের দিক নির্দেশনা শিখছে। তাদেরকে রেখে বাসায় আসতে ইচ্ছেই করে না। বাচ্চাগুলো আমাকে অনেক ভালোবাসে। সে যাই হোক, আমি এখানে এসেছি একটা জরুরি খবর দিতে। শুনেছি আজ রাতে প্রচুর বৃষ্টি হবে আর এতে বন্যা হওয়ার আশঙ্কা আছে। খবরে বারবার বলা হচ্ছে নিচু স্থানের লোকজনরা আশ্রয় কেন্দ্রে চলে যান। তার মানে তো আমাদেরও আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমাদেরকেও যেতে হবে। তোমরা চিন্তা করো না, আমি শুকনো খাবারের ব্যবস্থা করছি। আর আজকে কয়েকটা ভেলা তৈরি করব, যাতে করে বন্যা হলে আমাদের এই কুঁড়ে ঘরে বন্দি হয়ে না থাকতে হয়। আমরা যেন উঁচু স্থানে আশ্রয় নিতে পারি। ঠিক আছে, আমরা সবাই বন্যার জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ। তার আগে চলুন সবাই মিলে খাবার খেয়ে নেই। আজকে খিচুড়ি রান্না করেছি, মাইসা অনেক দিন ধরে খিচুড়ি খেতে চেয়েছিল। এরপর তারা সবাই মিলে খিচুড়ি খায়। খাওয়া শেষ করে আব্দুল্লাহ কিছু কলা গাছ কেটে তা দিয়ে ভেলা তৈরি করে আর তা ঘরের পাশে রেখে দেয়। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ পর মাইসাদের এলাকার সব বাড়ি ঘর প্রায় তলিয়ে যায়। মিলিদের বাড়িও বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এলাকার বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার কারণে অবশেষে আব্দুল্লাহ ভেলায় করে রেহানা আর মাইসাকে নিয়ে অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ আব্দুল্লাহ খেয়াল করলো মিলি এবং শামিমা পানিতে হাবুডুবু খাচ্ছে। এসব দেখে আব্দুল্লাহ মিলি এবং শামিমাকেও তাদের ভেলায় তুলে নেয়। আব্দুল্লাহর ভেলা ভাসতে ভাসতে অজানা এক উঁচু জায়গায় চলে আসে, যেখানে কয়েকটা গাছ আর বেশ বড় বড় উঁচু জমি ছিল। আর সে জমির উপরে ছিল একটা ট্রেনের বগি। চারপাশে তো শুধু পানি আর পানি, থাকার মতো তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এই ভেলায় ভেসে আর কতদিনই বা থাকবো? তার থেকে ভালো চলো সবাই মিলে ওই ট্রেনের বগিতে আশ্রয় নেই। তাছাড়া জায়গাটাও বেশ উঁচু আছে। বড় আম্মু, তোমার কাছে কোনো খাবার হবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। যেটুকু শুকনো মুড়ি আর গুড় ছিল সেটা তো ভেলাতেই শেষ হয়ে গেছে। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমি রান্নার সমস্ত সামগ্রী নিয়ে এসেছি, সাথে করে চাল ডালও নিয়ে এসেছি। এই দেখো, ভেলাতে করে উনুনও নিয়ে এসেছি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্না শুরু করে দিচ্ছি। এরপর সবাই ভেলা থেকে নেমে ওই ট্রেনের বগিতে আশ্রয় নেয়। রেহানার এমন ব্যবহার দেখে শামিমা মনে মনে ভীষণ লজ্জিত হয়। তখন তার সে পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে মাইসাকে খিচুড়ি না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্যই দেয়নি। আজ তারাই শামিমা এবং তার মেয়ে মিলিকে খাদ্য এবং আশ্রয় দিয়েছে। ভাবি, এত কিছুর পরেও আপনারা আমাদের এত উপকার করলেন। যে সময় মানুষ নিজের প্রাণ বাঁচানো নিয়ে ব্যস্ত, সেই সময় আপনারা আমাকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা হয়তো আমাকে পাপের শাস্তি দিয়েছে, তবে ভাবি আমি যে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন ভাবি। আমি যে আপনার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি। কথায় বলে না, বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধু, ঠিক তেমনই আজকে আমি বিপদে পড়ে বুঝেছি আপনারাই আমার প্রকৃত বন্ধু। মানুষ তো মাত্রই ভুল করে বোন, আবার পরিস্থিতি একদিন মানুষকে সবটা বুঝিয়ে দেয়। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক বড় ব্যাপার। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি।
আল্লাহ তাআলা সব সময় তোমাদের ভালো রাখুক আর সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে থাকে।